আমরা এর আগে গতকালই যে আলোচনাটা করছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আসছেন বাংলাদেশে, তার আগে ভারতের এই 4 আধিকারিকের বাংলাদেশে চলে যাওয়া, কোথাও কি এবার ট্রাম্পের নির্দেশ মতো ঢাকার কন্ট্রোলটা চলে আসছে ভারতের কাছে? এখানে আরও দুটো জিনিস আপনার মনে হয় একটু বিবেচনায় রাখতে পারেন। প্রথমত হচ্ছে যে পাকিস্তানের কর্মকর্তাদের সফরের আগে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পররাষ্ট্র দফতরের যিনি সচিব নাসিমুল গনি, এর আগেও মনে হয় বলেছি এবং আপনাকে আরেকবার আমি বলি, নাসিমুল গনির ব্যাপারে পরিষ্কারভাবে আমাদের ইন্টেল যেটা আছে, হিজবুত তাহরির নামে যেই নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক বা প্রযোজক বলতে পারেন, প্রডিউসার বলতে পারেন তিনি। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের গুম কমিশনেরও অন্যতম, মানে গুম কমিশনের যিনি প্রধান জাস্টিস মাইনুল মনে হয় নাম, তার কিন্তু ভাগ্নে হচ্ছে যে জঙ্গি মেজর জিয়ার কথা আমরা বারবার বলছি তিনি। এবং এই নাসিমুল গনির সাথে আপনার আমি দেখেছি পাকিস্তানি অ্যাম্বাসেডরের মিটিংয়ের ছবি আমি দেখেছি এবং খুবই হাস্যোজ্জ্বল ছবি। আপনি এই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন, কিন্তু একই সময় আমার কাছে মনে হয় যে ব্যাপারটা চিন্তা করবার ব্যাপার সেটা হলো যে নিষিদ্ধ ঘোষিত একটি পার্টির প্রধান পৃষ্ঠপোষকের সাথে পাকিস্তানি একটা অ্যাম্বাসেডর শুধু একবার না 3-4 বার সেখানে যোগাযোগ, আইএসআইয়ের বাংলাদেশের ঘাঁটি, এই ব্যাপারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় যারা আপনার ফরেন লেভেলের কর্মকর্তা আছে যারা সেখানে গেছেন, এগুলো সেই আলোচনার বিষয় এবং কনসার্নেরও ব্যাপার, তারা সেটা রেজ করেছে। আমরা ওয়াকারুজ্জামানকে দেখছি যে তিনি গত কয়েকদিন ধরে একটু বেসুরো গাইছেন। আপনি কালকে বললেন যে কোথাও একটা ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চলছে। এটা কি সেটাই যে দিল্লির এবার উল্টে চাপ দিচ্ছে ঢাকাকে ওয়াকারুজ্জামানকে হাতে নিয়ে, সেই রকম পরিস্থিতি কি তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে আপনাকে মনে হতে পারে, দর্শকদের মনে হতে পারে যে দিল্লি খুব সম্ভবত এবার বলছে, আমি প্রেশার শব্দটা বলবো না, বললেই হয়তো বা বলবে যে অন্য একটি দেশ কেন প্রেশার দেবে, কিন্তু আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে তার কনসার্ন, আমার কাছে বড় হচ্ছে কনসার্ন। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে একটা ভারত বিদ্বেষী চর্চা বাংলাদেশে চলছে, এমনকি পরিষ্কারভাবে এইটাও জানা আছে আমাদের এবং নিশ্চয়ই আপনারা টেলিকাস্টও করেছেন, বলেছেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই ঘাঁটি বাংলাদেশে আছে। এই যে আপনার বিমান বাহিনীর উপরে যে অ্যাটাকটা হলো, সেইটা কিন্তু এই চর্চারই একটা অংশ। সেখানে পরিষ্কারভাবে আমাদের জানা আছে যে রোহিঙ্গা যেসব ছিন্নমূল এখানে কিশোর তরুণ রয়েছে, তাদের সমন্বয় সেখানে একটা রীতিমতো একটা আপনার সেমি সামরিক একটা অবস্থা তৈরি করা হচ্ছে ওই অঞ্চলগুলোর জন্য, যেটা গতকালকে বা পরশুর প্রোগ্রামে আমি বলেছি। ফলে ভারতের পক্ষ থেকে এই কনসার্নগুলো বারবার জানানো হচ্ছে, কিন্তু সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই কর্মকর্তাগুলোর নাম বললাম তাদের লাইন অফ ক্রেডিটের কথা আপনার সূত্র থেকে আমাকে বললেও সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়, কারণ 4 জন আপনার আধিকারিক যাদেরকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন সেখানে যাবেন। আমার কাছে মনে হয়েছে যে এইটা চলমান রাজনৈতিক সংকট এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে সেই আলোচনাটা সরকারের সাথে চলছে। এবং একই সাথে আপনি এটা জেনে থাকবেন, সেটা হচ্ছে যে জাতিসংঘের যিনি মহাপরিচালক অ্যান্টোনিও গুটেরেস, তিনি বাংলাদেশের 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটার দিকে নজর দেওয়া জরুরি, সেটা হচ্ছে যে ভলকার টুর্ক নামে যেই ভদ্রলোক আছেন, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের প্রধান, তিনি গতকালকে কিন্তু একটা বোমা ফাটালেন আপনার বিবিসির একটা প্রোগ্রামে। তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ওয়াকারকে বা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছেন যে বাংলাদেশে যদি এই সন্ত্রাসীদেরকে দমন করা হয়, মাথায় রাখতে হবে কোট আনকোট, যে যারা মেইহেম তৈরি করেছে এইটাকে যদি দমন করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা যায় সেটা ব্যাহত হতে পারে বা বন্ধ করে দেবে। সো এটাও কিন্তু একটা হুঁশিয়ারি বলা যেতে পারে। এখন একটা সভরেন কান্ট্রিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা একটা করে বিবেচনা আমরা করতে পারি। তাহলে আমরা আজকে ওই ভারতীয় যারা আপনার ফরেন
অফিসার্সরা আছে তাদের বিষয়টাতে আমরা টাইমলাইনে আসব। প্রথমে আপনি জেনে রাখুন যে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন প্রধান, তার জব ডিসক্রিপেন্সিটা কি। তার একটা জবের নিশ্চয়ই একটা ক্যাটাগরি আছে, তিনি এইটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। একটা সভরেন রাষ্ট্র তার দেশে একটা মেইহেমকে বা তিনি কি সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধান বলে দেবেন না। তিনি ফোনও করতে পারেন না, সেই ক্ষমতাও আসলে তার নেই। ফলে এইটা কিন্তু ব্রিচ অফ হিজ ডিউটি, এক নাম্বার একটা কথা। তো ওইটা যদি তখন হয়ে থাকে, তিনি কি আসলে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়েছেন? কারণ একটা রিপোর্ট দিয়েছে 12ই ফেব্রুয়ারি, রিপোর্ট দেওয়ার পরে তিনি সাইট সেশন করলেন পরশুদিন। এত তার, এবং এটা নিয়ে তিনি রীতিমতো প্রতিদিন কথা বলছেন, টুইট করছেন। কখন এই জিনিসটা করে? যখন তিনি পিআরের অধীনে যান বা লবিংয়ের অধীনে যান। আমি যদি ধরা যাক যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আমার ইন্টারেস্ট একদম ক্লিয়ার, কোনো লুকানো কিছু না, আমার দল, আমার সমর্থনের দল আমি বলবো, এই তো। এখন আমি যদি নিজেকে নিরপেক্ষ একজন লোক ভান ধরি এবং প্রতিনিয়ত আমি একটি সুনির্দিষ্ট দলের পক্ষে কথা বলে যাই, তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু ভলকার টুর যে জায়গাতে বসে আছেন, সেই জায়গাতে কোনোভাবেই তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে, একটি সভরেন রাষ্ট্রের সেনাপ্রধানকে ফোন করে বলতে পারেন না যে তোমার আমি ওইখানে এইটা বন্ধ করে দেব। কারণ শান্তিরক্ষী কোথাও যাবে কি যাবে না, এই সিদ্ধান্ত তিনি নেন না। এবং ওইটার অনেক রকমের আপনার এবং আমরা আমাদের দেশে কি করব না করব সেইটার উপরে ডিপেন্ড করে আপনার আমরা এখানে শান্তি রক্ষা করতে যাই, বিকজ আমাদের সেই অ্যাবিলিটি আছে, সেই সুনাম আছে, মানে অনেক কিছু এখানে জড়িত। ফলে এটা একটা ম্যাটার। এই ম্যাটারটা কি ভারতীয় ফরেন অফিসার্সদের জন্য কনসার্নিং? নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই পাকিস্তানি তৎপরতা আমরা ক্রমাগতভাবে দেখছি, এইটাও কি সেই আলোচনার টেবিলে উঠে এসেছে? 3 নাম্বার, বাংলাদেশ সরকার ভারতের পাওনা টাকাগুলো নিয়ে গড়িমসি করছে কেন, যদি ক্রেডিট লাইনের আলাপটা হয়। 4 নাম্বার, ভারতীয় যেই কাজগুলো চলছে সেগুলো কি কোনোভাবে চায়নার ইন্ধনে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, ইন্ডিয়াকে একটা প্রেশারের জন্য। এরকম কোনো খবর কি আপনার কাছে রয়েছে যে মোহাম্মদ ইউনূসের পরে চীনে যেতে পারেন? আমি মনে হয় কালকেই একটা খবর দেখলাম যে তার চায়নাতে সফর আছে, জাপানে সফর আছে, আমি ভুল না করে থাকলে। এবং এটা তো সত্যি কথা যে জামাতে ইসলামের কর্মীদেরকে চায়না ইনভাইট করে প্রশিক্ষণ দিচ্ছে। এখন আপনি আমাকে বলুন যে একটি কমপ্লিটলি ধর্মভিত্তিক দলের নেতাকর্মী, তা থেকে বেশি বলা ভালো সন্ত্রাসীদেরকে চায়নাতে কেন যাচ্ছে? কারণ উইঘুর মুসলিমদের উপর কি ব্যবহার চীন করেছে সেটা তো গোটা বিশ্ব জানে, তারপরেও কেন তারা চীনে যাচ্ছে? সেটা নিয়ে আপনি কখনো কোনোদিনও এই ধর্মভিত্তিক দলগুলোকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন?